আচ্ছা, আমরা দেখো এর আগের দিন যে এক্সপেরিমেন্টটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা টিল্টেড সারফেসের উপর গ্লোবাল রেডিয়েশন মেজার করা এবং হরিজন্টাল সারফেসে গ্লোবাল আর ডিফিউজ রেডিয়েশন প্রেডিক্ট করে মানে মেজার করে সেখান থেকে স্যার রেকর্ডিংটা হ্যাঁ অন আছে ঠিক আছে, অন আছে না, অন আছে তো মনে হয়। জি স্যার অন আছে, হ্যাঁ রাইট, ঠিক আছে। তো এইটা সেটা আমরা এর আগের দিন আমরা সেটা দিই, ওটা ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, আজকে কাছাকাছি টাইপের রিলেটেডই আরেকটা দেখবো, সেটা হচ্ছে প্রেডিকশন অফ ডিএনআই, হ্যাঁ, ডিরেক্ট নরমাল ইরেডিয়েন্স ফ্রম মেজার টোটাল মানে হচ্ছে গ্লোবাল and diffuse radiation on a horizontal surface and comparison of computed values with experimentally measured values. তাহলে আমরা আজকে হলো যে ডিএনআই এর কথা বলবো, ডিএনআই ডিরেক্ট নরমাল ইরেডিয়েন্স। হ্যাঁ, তো ডিএনআই টা তোমার কম্পেয়ার করবো, একটা হলো মেজার করে আর একটা হচ্ছে আমাদের ইয়ে করে কম্পিউট করে। হ্যাঁ, কম্পিউট করে মানে হচ্ছে আমাদের আমরা ক্যালকুলেশন করব মেজার ভ্যালু থেকে। হ্যাঁ, এদের মধ্যে দেখবো। এখন যেহেতু আজকে দেখো ডিরেক্ট নরমাল ইরেডিয়েন্স, হ্যাঁ, তার মানে এটা ডিরেক্ট রেডিয়েশনের কথা বলতেছি আমরা, ডিরেক্ট রেডিয়েশনের কথা। তো এখন আমাদের তোমাদের ডিরেক্ট রেডিয়েশন নিশ্চয়ই মনে আছে, যে আমি ডিরেক্ট রেডিয়েশনের কথা একটু বলি। দেখো ডিরেক্ট রেডিয়েশনটা আমাদের কি ছিল একটু দেখাই। আচ্ছা, ডিরেক্ট রেডিয়েশন ছিল হচ্ছে আমাদের যখন একটা সারফেস থাকবে, হ্যাঁ, সূর্য ধরো এখানে আছে, এখান থেকে সরাসরি যে রেডিয়েশনটা আসে সেটা। হ্যাঁ, তো এইটা যখন ডিরেক্ট রেডিয়েশন আমরা নরমালি ডিরেক্ট রেডিয়েশন বলি। হ্যাঁ, এখন আমাদের যদি এই রেডিয়েশনটা যখন কোন এমন একটা সারফেস, আমরা ধরো এমন একটা সারফেস এইটার উপরই, এটা হচ্ছে ডিরেক্ট রেডিয়েশন। হ্যাঁ, ডিরেক্ট রেডিয়েশন। আর যখন আমরা এই সারফেস, এটা ধরো হরিজন্টাল সারফেস কনসিডার করেছি আমরা, এই সারফেসের উপরই যখন রেডিয়েশনটা এইভাবে আসবে, তার মানে নরমাল হবে, মানে সারফেসের সাথে নরমাল, তখন আমরা এটাকে বলি ডিএনআই বলি। কাজে দেখো দুইটাই ডিরেক্ট রেডিয়েশন, বাট একটা হচ্ছে সিম্পলি যে কোনো সারফেসের উপর ডিরেক্টলি সান থেকে, সানের যে পজিশন আছে সেখান থেকে যে রেডিয়েশনটা আসে সেটা সরাসরি সানের উপর যখন সারফেসের উপর যখন পড়ছে সেটাকে আমরা ডিরেক্ট রেডিয়েশন বলছি। আর যদি এই লাইনটা যে সান থেকে যেটা আসে সেটা যদি নর্মাল থাকে বা পারপেন্ডিকুলার থাকে, হ্যাঁ, ওই সারফেসে, তখন যে রেডিয়েশনটা আসে সেটাকে আমরা ডিএনআই বা ডিরেক্ট নরমাল ইরেডিয়েন্স বলছি। এইটা কেন আমাদের কাছে, এটা নিয়ে আমরা কেন কনসার্ন সেটা বলি। যে অনেক সময় আমরা ডিরেক্ট রেডিয়েশন আমরা দুই ভাবে মেজার করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে সরাসরি কি দিয়ে, পাইর হেলিওমিটার দিয়ে। হ্যাঁ, পাইর হেলিওমিটার দিয়ে। আর আরেকটা হচ্ছে আমাদের পাইরোমিটার। তোমাদের মনে আছে মনে হয়, ওই যে কলিমেটর টাইপের থাকে, সিলিন্ডার টাইপের থাকে, তার মধ্যে লাস্ট মাথায় আমাদের ইয়ে থাকে, সেন্সর থাকে। কাজেই ওখানে আমরা ওই সিলিন্ডারটাকে সানের দিকে অ্যালাইন করে তারপরে রেডিয়েশনটা মেজার করি। এবং সেখানে তাহলে এটা থাকে এরকম, যে ধরো এরকম একটা এরকম একটা হয়তো সিলিন্ডার আছে। হ্যাঁ, তাহলে এইখানে ধরো এখানে সেন্সরটা থাকে। হ্যাঁ, ফলে এই সূর্য যদি এদিকে থাকে, হ্যাঁ, এদিকে থাকে, আমি অ্যালাইন করার পরে তাহলে সানলাইট এখানে এসে এই যে এটা পড়বে। যদি তুমি এই সূর্য এদিকে যখন চলে যাবে তখন এটাকে ঘুরাই দিবা, তাই না? সূর্য যখন এখান থেকে এই এখানে চলে গেল তখন এটাই ঘুরে যাবে, তোমাকে ঘুরাইতে হবে। হ্যাঁ, ঘুরাই দিলে তখন এটাও ঘুরে যাবে, এটাও কিন্তু এদিকে হয়ে যাবে, এই বরাবর। তখন সানলাইট আসবে এই বরাবর, তাই না? এর আগে সানলাইট আসবে এইদিকে। ফলে দেখো এইখানে যে সেন্সরের উপর যে ইয়েটা পড়বে,
আলোটা পড়বে, ডিরেক্ট রেডিয়েশনটা পড়বে, সেটা কিন্তু সরাসরি তার পারপেন্ডিকুলার থাকবে অলওয়েজ। দেখো যেহেতু সেন্সরটা থাকে হচ্ছে এই যে ঠিক এটা এরকম, কাজে এটার ভিতর দিয়ে যে আলোটা আসে সেটা সবসময় সেন্সরের উপরে পারপেন্ডিকুলারলি পড়ে বা নর্মাল পড়ে। তো যখন নর্মাল পড়তেছে তখন কি হবে, তাহলে এটা কিন্তু এটা এটা অবশ্যই একটা ডিরেক্ট রেডিয়েশন, এবং সেটা তোমার যে সারফেস আমি রেডিয়েশন মেজার করছি মানে সেন্সরের উপর, সেখানে এটা নর্মাল, হ্যাঁ পারপেন্ডিকুলার। তার মানে এইটা বেসিক্যালি আমার ডিএনআই, এটা হচ্ছে ডিএনআই, এই যে যেটা আমরা বললাম। তাহলে অলওয়েজ তুমি তার মানে যখন পাইরোমিটার ইউজ করবা ডিরেক্ট রেডিয়েশন মাপার জন্য, তখন তুমি যেটা পাবে সেটা হচ্ছে ডিএনআই পাবে, হ্যাঁ শুধু ডাইরেক্টটা ডিএনআই পাচ্ছ। আর যখন আমরা এই ডাইরেক্ট রেডিয়েশনটা আমরা পাইরোমিটার দিয়ে মেজার পাইরানোমিটার দিয়ে মেজার করব, তখন আমরা কি পাবো দেখো তো। তখন আমরা ধরো একটা সারফেস, তোমার এখানে পাইরানোমিটার আছে, সূর্য এখানে আছে, ঠিক আছে, হ্যাঁ তোমার এখান দিয়ে আলো এখান দিয়ে আলো পড়ছে, হ্যাঁ। এখন তুমি এটা ছিল গ্লোবাল রেডিয়েশন, হ্যাঁ, আবার এরপরে তাহলে তুমি গ্লোবাল রেডিয়েশন নিয়েছো, আর এরপর আবার এটার উপর একটা শ্যাডো দিয়েছো, হ্যাঁ একটা শ্যাডো রিং বা শ্যাডো ডিস্ক কিছু একটা দিয়েছো, হ্যাঁ শ্যাডো ডিস্ক দিয়েছো, তাহলে আসতে পারে নাই। এর তাহলে তুমি হয়তো ডিফিউজ রেডিয়েশন পেয়েছো, এবং ফাইনালি দুইটা থেকে বিয়োগ করে ডিরেক্ট পেয়েছো, ডিরেক্ট। এটা ডিফিউজ, তাহলে ডিরেক্ট পেলাম। এখন এই ডিরেক্ট রেডিয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে কোন সারফেসে, এটা কিন্তু একটা এরকম সারফেস, হ্যাঁ হরাইজন্টাল, সেন্সরটা এখন এখানে আছে, তো সেন্সরের উপর কিন্তু নরমাল হয় নাই, হ্যাঁ। যদি সোলার মুন হতো, সোলার মুন হওয়া মানে সূর্য হলো একদম মাথার উপর আছে, তখন ডিএনআই হতো সেটা। কিন্তু নরমাল অন্যান্য যে কোনো সময়, দিনের অন্যান্য সময় এটা আইদার ইস্টের দিকে থাকবে অথবা ওয়েস্টের দিকে থাকবে, কাজে সূর্য, কাজে তোমার কখনোই এটা ডিএনআই হবে না। এটা কি হচ্ছে, সিম্পলি ডিরেক্ট রেডিয়েশন হচ্ছে। কাজে এটা হচ্ছে ডিরেক্ট রেডিয়েশন, আর আমরা পাইরোমিটার দিয়ে যেটা মেজার করি সেটা ডিএনআই, ডিরেক্ট নরমাল রেডিয়েন্স। আমাকে বলতে পারবা যে কোনটা বেশি হবে, যে যখন আমরা ইয়ে করব, একটা ধরো একই টাইমে আমি ডিএনআই বের করলাম আর ডিরেক্ট রেডিয়েশন বের করলাম, হ্যাঁ, কোনটা ভ্যালু বেশি হওয়ার কথা বলতে পারবে কিনা কেউ? এই তোমাদের জিজ্ঞেস করতেছে, দেখো তো কেউ বলতে পারবে কিনা কোনটা বেশি হবে, ডিরেক্ট না ডিএনআই? ডিএনএটা বেশি হচ্ছে। রাইট, ডিএনআই বেশি হবে, জেনারেল নলেজে বলে, তাই না? যে তোমার মানে যখন তুমি একটা সারফেসে সরাসরি পারপেন্ডিকুলার দেখতেছো, তখন ওখানে অবশ্যই রেডিয়েশনের মানে ইয়েটা ইন্টেন্সিটিটা বেশি হবে, হ্যাঁ ডিরেক্টের তুলনায়, কাজে ডিএনআই বেশি হবে। সেই জন্য হেলিওমিটার দিয়ে তুমি যে মেজারমেন্ট পাবে সেটা এটার তুলনায় বেশি হবে। তাহলে আমরা এই এক্সপেরিমেন্ট, খুব ইজি এক্সপেরিমেন্ট, এটা তোমরা জাস্ট রিডিং দিলে তখন করতে পারবা। আর হেলিওমিটারের এটাকে আবার একটু অ্যালাইন করতে হয়, এই অ্যালাইনমেন্টটা তোমাদের প্র্যাকটিক্যালি আসলে দেখাতে হবে, হ্যাঁ এটা কঠিন না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো যে তোমার কিভাবে আমরা অ্যালাইন করি। তো অ্যালাইন করে ফেললে তখন কি হবে, অ্যালাইন করলে তোমার রেডিয়েশনটা তোমরা যে মেজার করবে সেটা ওই র্যানোমিটারের মতোই, যে ওখানে থেকে দুইটা তার বের হয়, হ্যাঁ দুইটা কেবল থাকে, কেবলে ওইটা পজিটিভ নেগেটিভ আছে, তো ওইটা দিয়ে ভোল্টেজ মেজার করবা তুমি, মানে ওই তারে ভোল্টেজ জেনারেট করে, মানে মিলি ভোল্টের রেঞ্জ সাধারণত, তো ওইটা জেনারেট করলে ওইটা তোমরা ইয়ে পাবা রিডিং নিতে পারবা মিটারে। এরপরে ওই যে সেন্সিটিভিটি, পাইরোমিটারের মতো হেলিওমিটারেরও সেন্সিটিভিটি ভ্যালু দেওয়া আছে, ধরো সামথিং এত ওয়াট পার মাইক্রোভোল্ট বা এত মাইক্রোভোল্ট পার ওয়াট মনে হয়, হ্যাঁ দেওয়া আছে। ওইটা দিয়ে ভাগ দিলে, সেন্সিটিভিটি দিয়ে ভাগ দিলে, হ্যাঁ মাইক্রোভোল্ট পার ওয়াট মনে হয়, হ্যাঁ যে যত ভোল্ট বা মাইক্রোভোল্ট কিন্তু দেওয়া আছে, খুব সম্ভবত ভোল্ট, ওখানে 10⁻⁻ সামথিং দেওয়া আছে, তাহলে ওই ভোল্ট পার ওয়াট, তার মানে যত মিলিভোল্ট তুমি পাচ্ছ সেটাকে যদি তুমি ওই সেন্সিটিভিটি দিয়ে ডিভাইড করো, তাহলে ভোল্টের কেটে যাবে, তোমার ওয়াট থাকবে, তাহলে অত ওয়াট পেয়ে যাবা পাওয়ারটা, রেডিয়েশনের পাওয়ার। তাহলে তোমার ওই তাহলে তুমি ডিএনআই পাচ্ছ ওখান থেকে, ডিএনআইটা পাচ্ছ মেজার, সেটা হবে মেজার ডিএনআই, হ্যাঁ। আর তুমি এইটা থেকে, না সরি, তুমি হ্যাঁ এখানে মেজার ডিএনআই পাবে, আর এইটা থেকে তুমি ডিরেক্ট পাচ্ছ, হ্যাঁ ডিরেক্ট পাচ্ছ। ডিরেক্ট পাইলে এটাকে তোমার ডিএনআই বানাতে হবে, ডিরেক্ট থেকে ডিএনআই বানাতে হবে। ডিরেক্ট থেকে
ডিএনএ বানানোর ওয়েটা হচ্ছে যে তাহলে হ্যাঁ ডিরেক্ট তোমার ডিরেক্ট রেডিয়েশন ইনটু সরি ইনটু না সরি ভুল বলছি ঠিক করে cos theta z cos theta z কাজে দেখো তুমি যে ডিরেক্ট রেডিয়েশন পাবে সেটা কি যে cos theta z মনে আছে theta z হচ্ছে আমাদের জেনিথ অ্যাঙ্গেল হ্যাঁ ওই যে আমাদের যে ওই এই জেনিথের সাথে সূর্য যত অ্যাঙ্গেলে আছে জেনিথ থেকে মানে মাথার উপর থেকে সূর্য অন্যদিকে যতটা ডেভিয়েটেড অ্যাঙ্গেলের দিক থেকে হ্যাঁ যতটা ডেভিয়েটেড সেটাকে আমরা থিটা জেড বলি। এটার যে ইকুয়েশন তোমরা এই যে দেখো এই শীটে আছে আমি দেখাচ্ছি যে থিটা জেড তোমরা ক্যালকুলেট করতে পারবা। ক্যালকুলেট করলে তাহলে তুমি ডিরেক্ট রেডিয়েশন মেজার করলা সেখান থেকে থিটা জেড ক্যালকুলেট করবা। সেটা ক্যালকুলেট করে ওই টাইম আর ওই যে যা যা দরকার সেটা দিয়ে ক্যালকুলেট দিনের সংখ্যা দিনের নাম্বার আর টাইম এটা দিয়ে ক্যালকুলেট করে ভাগ দিলে তুমি ডিএনএ পাচ্ছ। তাহলে এখানে একটা ডিএনএ আছে আর মেজর ডিএনএ আছে, এই দুটোর মধ্যে তোমার কম্পেয়ার করলে তাহলে তোমার পেয়ে গেল যে কত পার্সেন্ট থাকলো বা কিছু। তাহলে এটা দেখো তাহলে প্রসিডিউর বেসিক্যালি এরকম। হ্যাঁ তাহলে আমরা যে ইয়েটা কি বলে স্লাইডটা একটু দেখি। এই যে হ্যাঁ এই যে এটা তাহলে আমাদের দেখো যা যা করবা হলো সেটা হচ্ছে মেজার ডিরেক্ট রেডিয়েশন, হ্যাঁ তারপরে অ্যাভারেজ ডিরেক্ট রেডিয়েশন, তিনটা করে এটা আগে বলেছে আগের দিন ওরকম তিনটা করে ভ্যালু নিয়ে আমরা অ্যাভারেজ নিয়ে নিই। তারপরে টোটাল রেডিয়েশন মানে গ্লোবাল রেডিয়েশন, অ্যাভারেজ টোটাল রেডিয়েশন, ডিফিউজ রেডিয়েশন, অ্যাভারেজ ডিফিউজ রেডিয়েশন। হ্যাঁ তাহলে আচ্ছা এখানে এস্টিমেটেড ডিরেক্ট রেডিয়েশন বের করেছে এই দুটা থেকে। হ্যাঁ আর এটা মেজার আচ্ছা দাঁড়াও এখানে যেটা করেছে সেটা আমি চেঞ্জ করি, এটা ডিএনআই থেকে এটাকে ডিএনআই থেকে কনভার্ট করে নিয়েছে। হ্যাঁ মানে মেজারটা এটা পাইরোমিটার কথা বলছে পাইরোমিটারে আর এটা এস্টিমেটেডটা বলেছে। হ্যাঁ পাইরোমিটার থেকে ডিএনআই যেটা পেয়েছে সেটা কনভার্ট করে ডিরেক্ট করেছে আর এখানে এই দুটা থেকে বিয়োগ করে করেছে। হ্যাঁ আচ্ছা এই টেবিলটা আমি একটু ঠিক করে দিব। হ্যাঁ টেবিলটা আর একটু ঠিক করতে হবে, আমি যেটা প্রসিডিউর বললাম সেই অনুযায়ী টেবিলটা আমি সাজাই দিব, তাহলে তোমরা এখান থেকে এই করতে পারবা। তারপরে আমি এটা উঠাই দিব। হ্যাঁ আপলোড করে দিব। ঠিক আছে প্রসিডিউরটা যেটা বললাম সেরকম। হ্যাঁ তাহলে পাইরোমিটার আর পাইরোমিটার পাইরোমিটার আর পাইরোমিটার দুইটাই আমরা এই এক্সপেরিমেন্টে ইউজ করব। ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা একটু দেখাই নেই, এটা যেহেতু ছোটখাটো আমি আরেকটা একটু বলে দেই। এই যে আমাদের 3 নম্বরে মনে এটা ছিল যে এক্সপেরিমেন্টের 3 নম্বরে দেখো স্টাডি দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ এ সোলার মডিউল। হ্যাঁ আইভি ক্যারেক্টারিস্টিক্স সোলার মডিউল। তাহলে এইটা এই যে হ্যাঁ স্টাডি দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ সোলার মডিউল। তাহলে দেখো সোলার মডিউলের আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছি ইয়েতে বা সোলার সেলের যে আসলে আইভি ক্যারেক্টারিস্টিক্স সোলার মডিউলেরও একই ক্যারেক্টারিস্টিক্স, শুধু ভ্যালু চেঞ্জ হয় কিন্তু ক্যারেক্টারিস্টিক কার্ভটা একই রকম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্যানেল নিয়ে সেটা এটা আমাদের ডিপেন্ডই করতে পারবো আমরা যে প্যানেল নিয়ে সেটা আমরা রেডিয়েশন মানে সরি এটা ডাটা নিব এবং ডাটা থেকে আমরা এই যে এই কার্ভটা দেখো এটা ছিল আমাদের কি ইয়ার কার্ভ সোলার প্যানেলের আইভি ক্যারেক্টারিস্টিক্স কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। হ্যাঁ তাহলে এদিকে ছিল আই, এদিকে আমাদের এক্স এক্সে ছিল ভি ভোল্টেজ। এখান থেকে আমরা যদি এই কার্ভ যখন পাই তখন কি পাবো দেখো এই মাথায় ভিওসি আর কারেন্টের দিকে এটা আইএসসি। এবং আমরা জানি কি যে আমরা কারেন্ট আর ভোল্টেজ মেজার করতে থাকলে এক জায়গায় এসে আমি ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। হ্যাঁ এই যে এরকম পি ম্যাক্স ছিল পি ম্যাক্স ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে তুমি যে ম্যাক্সিমাম পাওয়ার পেতে পাও হ্যাঁ সেখান থেকে তোমার এই যে তাহলে তোমার এফিসিয়েন্সি যখন বলি আমরা যেটা বের করব। হ্যাঁ তাহলে এইটা একটা হচ্ছে এইটা প্লট করব, প্লট করে এই গ্রাফ পাবো এবং সেখান থেকে তাহলে আমার আইএসসি ভিওসি পিম্যাক্স পাবো প্লটটা পাবো আর সাথে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি এফিসিয়েন্সি বের করব ওই সোলার প্যানেলের এফিসিয়েন্সি এই যে এখানে। এবং এফিসিয়েন্সি খুব সিম্পল জিনিস যেটা পিম্যাক্স মানে হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ, যেটা আউটপুট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল
কারেন্ট ইলেকট্রিক্যাল পাওয়ার, তাহলে আউটপুট পাওয়ার যেটাকে আমি পিম্যাক্স বলতেছি, কারণ আমরা পিম্যাক্স থেকে আউটপুট হিসেবে কনসিডার করি। কেন করি? যে এটাই আমার ডিজায়ার্ড আউটপুট পাওয়ার, মানে এই পয়েন্টে আসলে আমি অপারেট করতে চাই সোলার সেলকে বা প্যানেলকে। কাজে পিম্যাক্স আর ডিভাইডেড বাই পি ইন মানে ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার কি? তোমার সোলার রেডিয়েশন, কতটা তোমার রেডিয়েশন পড়লো সেইটা, আর উপরে হচ্ছে কতটা তুমি ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করলাম। এটার জন্য দেখো আমাদের সার্কিটটা কি, আমরা তো ওখানে ইউজ করবো একটু। দেখো এই যে এটা হলো প্যানেল। প্যানেল থেকে তোমার পজিটিভ নেগেটিভ দুটো টার্মিনাল বের হবে। হ্যাঁ, তাহলে আমার কি কি লাগবে দেখো। আমি যেহেতু পাওয়ার, এই যে দেখো এখানে ভোল্টেজ আর কারেন্ট, তাহলে কত ভোল্টেজ সোলার প্যানেলটা দিচ্ছে আর ওখান থেকে আমরা কত পাওয়ার ড্র করছি সেটা, সরি কত কারেন্ট ড্র করছি, তাহলে ভোল্টেজ কত দিচ্ছে আর কারেন্ট ড্র করছি কত, এই দুটো জিনিস বের করতে হবে। তার মানে তাহলে দেখো ওই প্যানেলের উপর তো আলো পড়বে, আমরা আলো নিচে রাখবো এবং সেখানে আমরা কি করব দেখো, এই যে এইটার অ্যাক্রসে ভোল্টেজ মেজার করবো, একটা ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মেজার করব। আর এখান থেকে ডিসি তো, এখান থেকে কত কারেন্ট বের হবে সেটা আমরা বেসিক্যালি মেজার করব, তাহলে ওটা কারেন্ট হবে। তা কারেন্টটা তোমরা সরাসরি এখানে অ্যামিটার বসাই দিলেও করতে পারো। আসলে অ্যামিটার বসাই দিলেও করতে পারো। এখানে যেটা দেখানো হয়েছে যে তুমি যদি ভোল্টেজ মেজার করো, তার মানে একটা নন রেজিস্ট্যান্স দিয়ে দিবা। ধরো 1 ohms এর বা যেটাই দাও না কেন, একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলে, বিশেষ করে 1 ohms এর রেজিস্ট্যান্স দিলে তার মানে যে ভোল্টেজ পাবে সেটাই কারেন্ট। এই জন্য তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স দিবা, আর তার অ্যাক্রসে ভোল্টেজ যদি তুমি মেজার করো তাহলে কি হবে, এই ভোল্টেজকে তুমি যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দাও, এই রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করতে সেটা পাবে। সো যেটাই করো না কেন তুমি সরাসরি কারেন্ট তুমি সরাসরি কারেন্ট মাপলেও হবে, অথবা এরকম একটা সিরিজের রেজিস্ট্যান্স দিয়ে সেখানে ভোল্টেজ মাপছে, তার অ্যাক্রসে ভোল্টেজ মাপলে চলবে। হ্যাঁ, কাজে আমি ভোল্টেজ, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি, কারেন্ট পাচ্ছি। তো এর মধ্যে তুমি কি, এখন এটা তো একটা পয়েন্ট তাই না, তোমার দেখো অনেকগুলা পয়েন্ট লাগবে এই কার্ভটা তৈরি করার জন্য। তাহলে সেটার জন্য আমার কি করতে হবে, আমার দেখো আমার বেসিক্যালি লোড, এটা কিভাবে চেঞ্জ হবে দেখো। এটা চেঞ্জ হচ্ছে তোমার যে কতটা তুমি ড্র করতে সেখান থেকে পাওয়ার। কাজে এটা ডিপেন্ড করবে তোমার লোডের উপর, তাই না? লোডের উপর ডিপেন্ড করে যে লোড থেকে তুমি কত পাওয়ার নিচ্ছ, টানতেছো। কাজ সেই জন্য আমরা এই যে এটাকে একটা রেজিস্টিভ লোড কনসিডার করবো, একটা ভ্যারিয়েবল রেজিস্টারকে। একটা ভ্যারিয়েবল রেজিস্টারকে দেখো আমরা, এটা একটা ভ্যারিয়েবল রেজিস্টার, তোমরা এখান থেকে এখানে এটাকে ভ্যারি করে করে লোড, এটা ভ্যারি করলে কি রেজিস্টার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তার মানে লোডের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ করলে তুমি এখান থেকে এখানে এরকম বিভিন্ন পয়েন্ট পাবে। এখানে ভোল্টেজ প্রত্যেকবার চেঞ্জ করে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করবা, তখন ভোল্টেজ নিবা একবার আর কারেন্ট নিবা একবার। হ্যাঁ, দুইটা ভ্যালু নিবা। আবার রেজিস্ট্যান্স, এই যে লোড রেজিস্ট্যান্সটা চেঞ্জ করবা, করে আবার ভোল্টেজ নিবা, কারেন্ট নিবা। এভাবে করে করে তুমি কারেন্ট ভোল্টেজের এরকম ইয়ে পাচ্ছ। ওই যে ভি প্যানেল মানে হচ্ছে প্যানেলের ভোল্টেজ। হ্যাঁ, আর ভি সেন্সিং মানে হচ্ছে এই যে আমরা যদি এরকম করে রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজ নেই তাহলে ভি সেন্সিং বলছে, এবং সেখান থেকে এই যে আর দিয়ে ভাগ দিয়ে আই প্যানেল মানে হচ্ছে প্যানেলের কারেন্ট। তাহলে প্যানেলের ভোল্টেজ, প্যানেলের কারেন্ট পাচ্ছ, দুইটা গুণ করে পি পাচ্ছ, পাওয়ার পাচ্ছ প্যানেলের। এভাবে ভিন্ন ভ্যালু গুণ করে করে তুমি এক জায়গায় দেখবে যে এটা ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম হইলে সেটাই হচ্ছে আমার এই যে পি ম্যাক্স। হ্যাঁ, এইটা ঠিক আছে। তাহলে পি ম্যাক্স, এবং এখান থেকে তাহলে তুমি আর ভিওসি কিভাবে পাবে, ভিওসি এই যে একদম এই মাথাটা, এই যে এই পয়েন্টটা, ভিওসি পাবে হচ্ছে সিম্পলি এটা তুমি এটা ইনফিনিটি করে দাও। এটা যদি ইনফিনিটি করে দাও রেজিস্টারটাকে, তাহলে কি এটা ওপেন হয়ে যাবে, তাহলে টার্মিনাল ওপেন, তার মানে তখন তুমি ওপেন টার্মিনালে ভোল্টেজ মেজার করছো। হ্যাঁ, অথবা তুমি সোজা যদি খুলে ফেললে তুমি সরাসরি যদি দুইটা টার্মিনালে অ্যাক্রসে ভোল্টেজ মাপো তাহলে সেটা ভিওসি হবে। আর আইএসসি কিভাবে পাবে, আইএসসি পাবে যখন এটাকে এই রেজিস্ট্যান্সটাকে 0 করে দিবে, তার মানে এখানে শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন তুমি এখানে যে কারেন্টটা পাবে, তার মানে এখানে ভোল্টেজ মেজার করে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে যে কারেন্টটা পাবে সেটাই তোমার হবে হচ্ছে আইএসসি। আবার আইএসসি তুমি যদি ইউজ করে থাকো, কি বলে এটাকে, অ্যামিটার ইউজ করে থাকো, তাহলে আবার ওই এটা শর্ট করে দিয়ে সরাসরি অ্যামিটার দিয়ে মেজার করলে তুমি আইএসসি পাবে। কাজে ভিওসি আইএসসি দুইটা তুমি পাবে, কিন্তু দুই ক্ষেত্রে, তাই না, একসাথে না। এবং দুই ক্ষেত্রে আবার পাওয়ারের ক্ষেত্রে কিন্তু 0 পাবে তখন। গুণ করলে 0 হবে, যেহেতু একটা কম্পোনেন্ট 0। তাহলে তোমার ভি প্যানেল, আই প্যানেল আর পাওয়ার পেলা। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তাহলে এটা এখান থেকে তাহলে আমি কার্ভটা তৈরি করতে পারতেছি, আর সাথে
আমি ওই যে ম্যাক্সিমাম পাওয়ারটাও বের করলাম, ভিওসি বের করলাম, আইএসসি বের করলাম, আমি 3টা প্যারামিটার বের করলাম। আরেকটা কি, আরেকটা এখন এফিসিয়েন্সি বের করার জন্য তোমার ইনপুট পাওয়ারও লাগবে, ইনপুট পাওয়ার। তো ইনপুট পাওয়ার তুমি কোত্থেকে পেতে পারো, লাক্স মিটার থেকে অথবা ধরো পাইরানোমিটার থেকে, হ্যাঁ, অথবা কোন একটা ভ্যালু যে তোমার কতটা তুমি পাওয়ার মানে ইয়ে পাচ্ছ, কি বলে এটাকে, ধরো যদি লাইট আমরা সাধারণত বাল্ব ইউজ করি, হ্যাঁ, বাল্ব ইউজ করলে বাল্ব থেকে যখন আলোটা আসবে পড়বে তোমার প্যানেলের উপর, তাহলে কতটা পাইলা, হ্যাঁ সেটা। তো এখন সেই পাওয়ারটা, তার রেডিয়েশনের পাওয়ারটা তুমি সাধারণত ওইটা যে পাওয়ারটা আমরা প্যানেলের দিয়ে মেজার করে পাই, সেটা হচ্ছে ওয়াট পার স্কয়ার মিটারে পাওয়ার দেয়, ওয়াট পার স্কয়ার মিটার। এটা দিবে হচ্ছে ওয়াট পার স্কয়ার মিটার। তার মানে এক স্কয়ার মিটারে তোমার ওয়াট কত সেটা দিচ্ছে। এখন ঘটনা হচ্ছে তুমি, তার মানে তুমি কম্পেয়ার করো, এই যে আমি বলি, এটা আমি একটু ইয়ে করে দিই, শেয়ার করা বন্ধ করে, এই যে ওয়াট পার স্কয়ার মিটার, তার মানে এখানে কনসিডার করা হয়েছে রেডিয়েশন যখন 1 স্কয়ার মিটারের উপর পড়ে সেটা হচ্ছে কত ওয়াট, এই ওয়াটটা এইখানকার ওয়াটে কথা বলছে। এখন ঘটনা হচ্ছে আমাদের প্যানেলগুলা কিন্তু সাধারণত ওই এক ওয়াটের এক মানে ইয়ে হয় না, 1 স্কয়ার মিটারে হয় না, আমাদের প্যানেলগুলো হয়তো ছোট হবে, সাধারণত হয়তো ছোট বড় কিছু ছোট হয় সাধারণত। তাহলে ছোট হলে তোমার এই তুমি রেডিয়েশন কনসিডার করতেছো হচ্ছে 1 স্কয়ার মিটারের উপর পড়ছে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি আউটপুট পাওয়ার যেটা জেনারেট করতেছো সেটা কিন্তু 1 মিটার থেকে 1 স্কয়ার মিটার এরিয়া থেকে জেনারেট করতেছো না, তুমি ছোট এরিয়াতে জেনারেট করতেছো। কাজে ওই ছোট এরিয়াতে, হ্যাঁ, তুমি হয়তো 0.6 স্কয়ার মিটার হয়তো তুমি ইউজ করছো, তাহলে এই ছোট এরিয়াতে, হ্যাঁ, তোমার কত আসে, হ্যাঁ, ওয়াট, সেটা তোমাকে বের করে নিতে হবে। তার মানে ওয়াটটা কমে যাবে তোমার, যদি তাহলে যদি 1000 হয়, 1000 ওয়াট পার স্কয়ার মিটার হয়, তাহলে 0.6 স্কয়ার মিটারের জন্য ওয়াটটা কত, এই কনভার্সনটা করে নিতে হবে। করে নিয়ে তাহলে তুমি তার জন্য প্যানেলটা মেপে নিবা, প্যানেলটা মেপে দেখবা যে কত স্কয়ার মিটার, হ্যাঁ, তাহলে 1 স্কয়ার মিটারের জন্য যত ওয়াট তোমার থাকবে ওই সময় সেটাকে তুমি কনভার্ট করবা অত, হ্যাঁ, এক্স স্কয়ার মিটারের জন্য, এক্স ধরো এখানে 0.6 আমি বলছি ফর এক্সাম্পল, বা ধরো এক্স স্কয়ার মিটারের জন্য করে নিয়ে তাহলে এত ওয়াট পার অত স্কয়ার মিটার পাবে, তাহলে ওইটাকে তুমি পি ইন মানে নিচে আমাদের এফিশিয়েন্সি যে বলেছে হচ্ছে পি ম্যাক্স বাই পি ইন, এই পি ইনটা তুমি তাহলে এই যত তোমার স্কয়ার মিটার থাকবে সেটাতে ওয়াটটাকে কনভার্ট করার পরে সেখানে ইউজ করবে, তাহলেই দেখবা, তাহলেই তখন আমরা এফিশিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, আর আরেকটা আছে ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টর বের করার জন্য আমরা কি করি, ফিল ফ্যাক্টর বের করার জন্য আরেকটা আমি তো মনে লিখি না, আমি একটু আসলে তৈরি করার ছিল না, আমি করে দিব। ফিল ফ্যাক্টর হচ্ছে যে তোমার উপরে থাকবে কত অ্যাকচুয়াল পাওয়ার তুমি কত পেয়েছো, অ্যাকচুয়াল পাওয়ার, আর নিচে থাকবে হচ্ছে তোমার কত পাওয়ার তুমি আর মানে থিওরিটিক্যালি পাওয়ার ম্যাক্সিমাম কত পাওয়ার জেনারেট করতে পারতে, তার মানে ভিওসি ইনটু আইএসসি, এটা ছিল। হ্যাঁ, কাজে এই ফিল ফ্যাক্টর আমরা পি ম্যাক্স পাবো, ভিওসি পাবো, আইএসসি পাবো, কাজে তোমার ফিল ফ্যাক্টরও বের করতে পারবে। কাজে তুমি তাহলে এই এক্সপেরিমেন্টে আমরা কি করব, ফিল ফ্যাক্টর, এফিশিয়েন্সি, ভিওসি, আইএসসি, এই চারটা, হ্যাঁ, এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা আমরা বের করব। আর আমাদের আইভি কার্ভটা ড্র করব বা আইভি গ্রাফটা ড্র করব। এটা করলে আমাদের সোলার প্যানেলের আইভি ক্যারেক্টারিস্টিক স্টাডি করা হবে। তাহলে এইটা গেল আমাদের 3 নাম্বারটা। হ্যাঁ, তাহলে এখানে তাহলে এটা আমাদের 3 নাম্বার এক্সপেরিমেন্টটা। তাহলে এইটা আমরা করব। আচ্ছা, এখানে আমি লিখে রাখি এটা
এটা ভিওসিটা আমরা বের করব। হ্যাঁ, সরি এফএফ। এফএফ ইকুয়ালস হচ্ছে পি ম্যাক্স ডিভাইড বাই ভিওসি ইনটু আইএসসি। এটাও আমাদের করতে হবে। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার আমরা যে সার্কিটটাতে প্যানেলের সাথে যে একটা ভেরিয়েবল রেজিস্টর ইউজ করেছি, এটাকে যদি শর্ট করে দিই তাহলে আমার ভোল্টেজ কেন জিরো হয়ে যাবে? মানে ভোল্টেজ কেন, মানে তখন শর্ট সার্কিট কারেন্টটা কেন পাবো? কারণ তুমি ইয়েতে টার্মিনাল শর্ট করে দিয়েছো। টার্মিনাল তুমি তখন দেখো এই টার্মিনাল, তাহলে তোমার লোড নাই কোনো। দেখো দেখো আমি বলি, আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি এই যে একে দেখাচ্ছি, সিম্পলি দেখো, সিম্পলি দেখো, এটা বুঝে নেই। তুমি এখান থেকে, এটা তোমার প্যানেল, হ্যাঁ এটা প্যানেল, তাহলে এখান থেকে দুইটা টার্মিনাল বের হয়েছে। তুমি বেসিক্যালি যেটা এই টার্মিনাল দুইটা মধ্যে তুমি কি করবা, তুমি একটা লোড, এই যে লোড রেজিস্ট্যান্স দিচ্ছ, বেসিক জিনিসটা এরকম। হ্যাঁ, এই যে এটাই তোমার লোড। এখানে তুমি যেটা দাও, কারেন্ট ফ্যান যা লাগাও বা ব্যাটারি লাগাও, যেটা সেটাই তোমার লোড। হ্যাঁ, এখন এই লোড, তাহলে ধরো যখন জিরো, লোড জিরো মানে হচ্ছে তোমার শর্ট, তখন কি টার্মিনাল কিন্তু এরকম হয়ে যাচ্ছে, এরকম না, এরকম, তার মানে টার্মিনাল শর্ট হয়ে যাচ্ছে, তার মানে ডিভাইসটার আউটপুট শর্ট। এখন তুমি যদি এখানে একটা অ্যামিটার বসাও, হ্যাঁ, তাহলে কি হবে, অ্যামিটার বসালে এখানে তুমি এই যে শর্ট সার্কিট ছিল, অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত মনে আছে? আইডিয়াল, আইডিয়াল কেসে আর কি, আইডিয়ালটা বলা ইজি, বলতে পারবা অ্যামিটারের জিরো। জিরো, তাই না? কারণ আমরা অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাতে চাই। হ্যাঁ, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো। গুড। তাহলে দেখো, তার মানে কি এখানে যদি আইডিয়াল কেসে ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো হয়, তার মানে কি এটা কিন্তু স্টিল শর্ট, যদিও আমি একটা ডিভাইস ইউজ করেছি, ডিভাইসটা মানে মেজারিং ডিভাইস, হ্যাঁ, কিন্তু শর্ট, কিন্তু তাহলে কি টার্মিনাল তো শর্টেড, তাহলে এই সময় সেই কারেন্ট মাপতেছে, তাহলে এটা কিন্তু শর্ট সার্কিট কারেন্ট। আবার ঠিক আছে, তুমি এটা দিয়ে না মেপে, হ্যাঁ, তুমি যদি তাহলে এখন এখানে যদি ভোল্টেজ মাপো, দেখো এটা কিন্তু শর্টেড, দেখো এই যে আমি কিন্তু শর্ট করে রাখছি, তাই না, টার্মিনাল শর্ট। এখন ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ মাপি, স্টিল এটা একটা শর্ট, দেখো আউটপুট কিন্তু শর্ট করা, প্যারালালে শর্ট করা, তার মানে কি আমার তো টার্মিনাল দুটো শর্ট হয়ে আছে, তাহলে এখানে ভোল্টেজ পাওয়ার কথা কত বলতো, ভোল্টেজ কত পাবো? জিরো। জিরো পাবো, এই যে তুমি তো শর্ট করে রাখছো প্যারালালে। কাজেই তুমি ওখানে এখন এখন তাহলে ছবিটা খেয়াল করো, ছবিটা হয়তো একটু ইয়ে লাগতেছে, সেই জন্য আমি বুঝছি। দেখো আমি ছবিটা আবার দেখাই। সাইদ, জি স্যার। সাইদ, জি স্যার, জি স্যার। এই যে আমি তো তোমার বোর্ডের লেখা দেখতেছি না, স্টুডেন্টরা দেখে নাকি? এই যে হোয়াইট ও বোর্ডে যে লিখো, এই তোমরা কি দেখতে এটা পাচ্ছ? বোধহয় ফোকাসিং এর সমস্যা হয়। দেখা এই যে যাচ্ছে? হোয়াইট দেখো বোর্ডে লেখা কি দেখা যায়? স্যার একদম ক্লিয়ার না। ক্লিয়ার না, না? আচ্ছা, এটা আচ্ছা মানে আচ্ছা, আমার ইয়ের জন্য বেসিক্যালি। বোঝা যায় নাকি? মোটামুটি বোঝা যায় কিনা? হ্যাঁ, সেটা স্যার বল। মোটামুটি মানে এখানে যে সার্কিটটা ডায়াগ্রামটা দেখা যাচ্ছে ওগুলো বেশি ক্লিয়ার না, কিন্তু পাশের লেখাগুলো বোঝা যাচ্ছে, যেমন ইফিসিয়েন্সি পি ম্যাক্স বাই পি আর পি, ও, আচ্ছা, এটা বোঝা আচ্ছা। যাচ্ছে মানে এরকম। একটা পোর্শনকে ফোকাস করতে পেরেছে আর একটা পারেনি, ওই যে এটা মনে হয় বাঁকা মনে আছে, হচ্ছে। না বাঁকা আছে মনে হয়, হ্যাঁ ওই যে মনে হয় বোর্ডটা একটু বাঁকা আছে স্যার, সেটাও হতে পারে। হ্যাঁ, আর ওই বোর্ডটা যে একটু আমার বাঁকা আছে, হ্যাঁ, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে তো। তো এই যে যেমন এখানে লিখেছো না তুমি, যেটা দিয়ে শর্ট সার্কিট বুঝিয়েছো, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এটা আমি দেখতে পাচ্ছি না, জানি না আমার ইন্টারনেট খারাপ কিনা, এইটা স্যার আমি আরেকটা একেবারেই ব্যাপার দেখতে আছে। পাচ্ছি না। আচ্ছা, আমি দাঁড়ান স্যার, আমি হ্যাঁ? আরেকটা জিনিস চেক করি এখানে, আমি একটু ইয়েটা ভিডিওর কোয়ালিটিটা চেক করে দেখি। ভিডিওতে অনেক সময় ইন্টারনেট তোমার ইয়ে আমারটা, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছিল, ওই যে যেটা ওয়ার্ড ওয়ার্ড ফাইলটা যে দেখিয়েছো হ্যাঁ হ্যাঁ সেটা জি ঠিক স্যার। ছিল। ভিডিও স্যার আমি একটু দেখে আচ্ছা নিই যাকে, এখানে। স্টুডেন্টদের ও সমস্যা না হলে আমার কোনো সমস্যা নাই, তো আমি তো অ্যাডজাস্ট, জাস্ট ওদের জন্য কোশ্চেনটা করলাম। হ্যাঁ জি স্যার, বুঝছি স্যার। হুম। টার্ন অফ অলওয়েজ শো ভিডিও প্রিভিউ, একটা ইয়ে ছিল এনাবল, আচ্ছা এনাবল এইচডি অবশ্য করা আছে। আচ্ছা, এনাবল এইচডি করা আছে, করা আছে, ঠিক আছে। ওই যে স্যার ইয়েতে ভিডিও রেন্ডারিং, ভিডিও ক্যাপচারিং মেথড, enable hardware, background filter recording,
মনে হয় এখন এখন করা আছে অলরেডি, মানে এইচডিটা এনেবল করা আছে, তাহলে মানে অ্যাপ্লিকেশন আনা যাবে। তবে আমার কলমটা আজকে অবশ্যই ইয়েতে হয়ে গেছে, মানে এটা স্যার কালিও কমে গেছে। তাহলে এটা, তাহলে তোমাদের যেটা বলতেছিলাম, তাহলে আমরা যে এই কয়েকটা চার্ট ইয়েটা বের করবো। আমি আচ্ছা তোমাদেরকে এখানে দেখায় দিই, ওই যে স্লাইডটা একটু, স্লাইডটা একটু দেখায় দিই। এই যে এখানে, হ্যাঁ, তাহলে এখানে দেখো ব্যাপারটা একই, হ্যাঁ, যে আমরা এখানে যদি তুমি এখন এই জায়গাটা আমরা লোড কনসিডার করতেছি এইটাকে, এই যে ভ্যারিয়েবল রেজিস্টারটাকে, আর এটা যদি তুমি শর্ট করো, দেখো জিনিসটা এই যে এটা এই বার্তাটা শর্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তখন আমরা আর এটা ইউজ করবো না, করার দরকার নেই আমার, হ্যাঁ। তুমি শুধু তখন এখানে যদি ভোল্টেজ মাপো, দেখবা যে ভোল্টেজ বেসিক্যালি 0 দেখাবে, অথবা আমার তো আসলে এই সময় ভোল্টেজ মাপার দরকার না, আমার কারেন্ট মাপা দরকার, কাজে এটা রেখে যদি তুমি এইখানকার ভোল্টেজটা মাপো, তাহলে এখানে তুমি আইএসসি পাবে। অথবা সরাসরি আমরা অ্যামিটারও ইউজ করতে পারি, সরাসরি অ্যামিটার ইউজ করলে তুমি এই যে তখন শর্টেড পাথে। এই সাইদ, জি স্যার। ওরা এটা জানে কিনা যে এখানে যে রেজিস্ট্যান্সটা ইউজ করেছো মিলি ভোল্টমিটার অ্যাক্রসে, দিস ইজ এ ভেরি লো রেজিস্ট্যান্স, জি সেটা স্যার। জানে কিনা? ওই যে একমস আচ্ছা, বলেছিলাম স্যার, একমস হতে পারে, হ্যাঁ, 1 ওহমস আমরা ইউজ হ্যাঁ, করি অনেক ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ, মেইন সাধারণত ওই লোড যে আমরা ওই যে 1 হলো ওহমস এটা। ইউজ করি, ওই যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওইটা দিয়েছেন। না, এটা তো অলমোস্ট শর্টের মতোই, সেই জন্য short এর কোশ্চেন মতো। করলো। জি স্যার, হ্যাঁ। তাহলে এটা করলে তাহলে আমরা যে ইয়েটা, তাহলে আমাদের ওই কারেন্ট পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আর ভোল্টেজ ভিওসি মাপার সময় যেটা বললাম, যে জাস্ট ওপেন করে দিয়ে আমরা যদি এখানে ভোল্টেজ মাপি, তখন এটা জাস্ট ওপেন করে দিব, হ্যাঁ। অথবা আমরা ওই যে রেজিস্টার বক্স ইউজ করি, তো তখন ওখানে ইয়ে করার, ইনফিনিটি করার অপশন আছে, মানে সবগুলা রেজিস্ট্যান্স ওপেন করে দিয়ে খুব হাই করা, ইনফিনিটি মানে আইডিয়াল ইনফিনিটি, বাট সবগুলা ওপেন করে দিয়ে, হ্যাঁ, আমাদের দেখবে না যে না বক্স। সাইদ, জি স্যার। এই সাইদ, জি স্যার। ওখানে একটা কি আছে, ওটা ইনফিনিটি। ইনফিনিটি কি স্যার আছে? একটা কি থাকে, সেটা ইনফিনিটি, ওইটা তুললে পুরো ওপেন সার্কিট হয়ে যায়। হ্যাঁ, আছে আছে, আচ্ছা না, হ্যাঁ, তাহলে ওই থাকা তো আমরা উচিত। একটা ইনফিনিটি তুললে পুরো ডিসকানেক্টেড হয়ে যায়। ডিসকানেক্টেড হয়ে যায় মনে হয় স্যার। ওটা কি আমাদের লাস্টে যে করেছিলাম, আমার মনে নাই, আছে কি রাতে দেখলে স্যার, আছে থাকলে তাহলে এটা ইউজ করতে পারবো আমরা। জি স্যার। মানে ওইটা তো সিম্পল, ওটা যখন বানায় একটা হ্যাঁ, নব দেয়, ওখানে কি দেয়, বাট ইন্টারনালি ভিতরে কোনো রেজিস্ট্যান্স দেয় না, ভিতরে ওপেন ওপেন থাকে। জি স্যার। তাহলে আমরা ওখানে স্যার যেটা বললেন, খেয়াল করে একটু, যে আমরা এখানে যদি যে বক্সে, রেজিস্ট্যান্স বক্সে একটা কি থাকে যেটা ইনফিনিটি, তার মানে এটা ওপেন করলেই বাকিগুলো আর তোলার দরকার নেই আসলে, তাহলে ওই একটা তুললেই ওপেন হয়ে যাবে, হ্যাঁ। কাজে ওইটা ইউজ করে তখন তোমরা ভিওসিটা মেজার করতে পারবে। তাহলে এটা দিলে আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করতে পারবো, আর হলো যে এই ভ্যালুগুলো যেটা বললাম মেজার করা এবং ক্যালকুলেট করা, এফএফআর এফিশিয়েন্সি সেটা। বলো বলো গোপাল, কিছু বলতেছো না? কে বলছো বলতো? স্যার একটা প্রশ্ন ছিল। বলো বলো। এটা তো এখানে কারেন্ট জেনারেটর হিসেবে কাজ করতেছে না স্যার? কারেন্ট জেনারেটর হিসেবে কাজ করতেছে, রাইট। কারেন্ট তাইলে স্যার এটা তো কারেন্টের ভোল্টেজটা নির্ভর করার কথা না, যে কারেন্ট যত বাড়বে এর উপর ভোল্টেজটা নির্ভর করতেছে, ওটার উপর ভিত্তি করে ভোল্টেজ চেঞ্জ হবে। কারেন্ট যত বাড়বে তা না, এটা হলো যে তোমার এটা বেসিক্যালি কারেন্ট জেনারেটর হিসেবে আমরা কনসিডার করি। কেন কারেন্ট জেনারেটর হিসেবে কনসিডার করি? কারণ হচ্ছে তোমার এখানে যখন ক্যারিয়ার জেনারেট করতেছে এই সেলের মধ্যে, হ্যাঁ, এই ক্যারিয়ারের উপর বেস করে, ক্যারিয়ার কত জেনারেট করলো সেটার উপর বেস করে আমার কারেন্ট আসলে ভ্যারি করে, হ্যাঁ। তুমি রেজিস্ট্যান্স যদি, তুমি যদি রেজিস্ট্যান্স কমায় দাও, কারেন্ট জেনারেশন, ক্যারিয়ার জেনারেশন কম হবে, কারেন্ট জেনারেশনও কম হবে। এখন তোমার লোড দিয়ে আমরা বেসিক্যালি, আমার যখন লোড চেঞ্জ করো তুমি, হ্যাঁ, লোডের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে কতটা কারেন্ট ড্র করবে ওখান থেকে, সেইটা কিন্তু আমরা এখানে দেখি, এই জায়গাটা দেখি। কারণ তুমি এতগুলো পয়েন্ট বের করবা কিভাবে, হ্যাঁ। যেমন দেখো আইএসসি কখন পাবে? যখন তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ। কখন ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ? যখন লোড একদম শর্টেড, কোনো লোডে কোনো রেজিস্ট্যান্স নাই, লোডে কোনো বাধা পাচ্ছে না, সোজা কথা, কারেন্ট ফ্লো করার সময়। কাজে তখন ম্যাক্সিমাম যতটা দিতে পারে, মানে এটা ম্যাক্সিমাম বলতে কি, তোমার সোলার সেল বা সোলার প্যানেল ওই মুহূর্তে যতটা কারেন্ট প্রডিউস করতে পারে, সেটাই তখন তোমার আইএসসি হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং তখন লোডের কারণে ভোল্টেজ তখন 0 পাচ্ছ তুমি, ওইটার অ্যাক্রসে ভোল্টেজ জেনারেট করবে, মানে যেহেতু তুমি অ্যাকচুয়ালি এক্সটার্নাল সার্কিটে ওখানে শর্ট করে রাখছো, তখন তুমি এটা 0 পাচ্ছ ভোল্টেজটা। আদারওয়াইজ যে কোনো সময় যখন লোড থাকবে তখন কিন্তু ভোল্টেজ দেখাবে, ভোল্টেজ থাকবে, কারণ ভোল্টেজটা জেনারেট করে হচ্ছে কোথায়? ওই যে আমাদের পিএন জাংশনে, হ্যাঁ, পিএন জাংশনে জেনারেট করে।
কাজে ভোল্টেজ আসতেছে জাংশনে, আর কারেন্ট তোমার ক্যারিয়ার গুলা ফ্লো করতেছে তোমার বাল্ক ম্যাটেরিয়াল থেকে লোডের মধ্যে, সেইটা দিয়ে আমরা কারেন্ট কনসিডার করতেছি। কাজে এখন লোড যতটা কারেন্ট চাচ্ছে সেই হিসাবে কিন্তু কারেন্টটাকে ফ্লো করাবে। হ্যাঁ, সেই জন্য তোমার লোডটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট কতটুকু কারেন্ট ড্র করব সেটা নিয়ন্ত্রণ করা। রাইট, মানে আমি ভ্যারি করাতে চাই, রাইট, সেটা নিয়ন্ত্রণ করবো, মানে হচ্ছে ভ্যারি করাবো। কারণ আমার আসলে টার্গেট কি, আমি তো এখানে লোড চালানো আসলে এই মুহূর্তে টার্গেট না, আমাদের এই আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভটা তৈরি করা দরকার, এবং সেই জন্য আমার দেখো বিভিন্ন পয়েন্টে কারেন্ট লাগবে। দেখো নাহলে আলাদা কার্ভ বানাবো কি হবে, আমি আঁকবো কি হবে। কাজে প্রত্যেক আমি লোড ভ্যারি করে করে কি করতেছি, কারেন্টটাকে কন্ট্রোল করতেছি ইচ্ছা করে ম্যানুয়ালি করে, তাহলে যখনই কারেন্ট চেঞ্জ হবে তার করেসপন্ডিং একটা ভোল্টেজ থাকবে, অবশ্যই সেই করেসপন্ডিং ভোল্টেজ পাচ্ছি। আবার কারেন্ট চেঞ্জ করো, তার করেসপন্ডিং ভোল্টেজ পাচ্ছ। এভাবে করে করে তুমি বিভিন্ন অনেকগুলা পয়েন্ট পাবে, কারেন্ট ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ। কাজে ওই তখন প্রত্যেকটা জন্য আমি একটা করে এই গ্রাফের মধ্যে একটা করে পয়েন্ট প্লট করতে পারবো, এবং এভাবে করে কি তুমি পুরা এই গ্রাফটা প্লট করতে পারবে। কাজে বেসিক্যালি হ্যাঁ, আমরা কারেন্টটাকে কন্ট্রোল করতেছি লোড দিয়ে, যে আমি কতটা ড্র করবো ওখান থেকে। হ্যাঁ, ম্যাক্সিমাম তো অবশ্যই তোমার আইএসসি। হ্যাঁ, কারেন্ট কিন্তু সে তার ক্যাপাবিলিটি কোন একটা সার্টেন রেডিয়েশনের আন্ডারে যখন রাখবো আমরা, তখন তার ক্যাপাবিলিটি হচ্ছে আইএসসি, ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাবিলিটি। কিন্তু সেটা সবসময় তার আমি আইএসসি ইউজ করবো না আসলে, বা পাবো না। আমরা কি করব, লোড যতটা চাইবে ততটা কারেন্ট সে ওখান থেকে ড্র করবে এই সোলার প্যানেল থেকে। এখন সেই জন্য আমরা নর্মালি দেখো খেয়াল করি, এটা পরে আরেকটা জিনিস আছে, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট এরকম ব্যাপার আছে, যে আমাদের কিন্তু যখন আমরা এইটাকে প্র্যাকটিক্যালি ইউজ করব একটা সোলার প্যানেলকে, তখন কোথায় আমরা তার কাছ থেকে কি চাইবো। দেখো আমরা কিন্তু সবসময় একটা জেনারেটর থেকে বা ডিভাইস থেকে যে প্রডিউস করতেছে তার কাছ থেকে ম্যাক্সিমামটা নিতে চাই, তাই না? ম্যাক্সিমাম পাওয়ারটা তার কাছ থেকে আমরা রিসিভ করতে চাই। সেটা করতে হলে কোন পয়েন্টটা আমার দরকার, দেখো তো অপারেট করানো এই পয়েন্টটাতে, এই যে পিএমপি যেটা বা পি ম্যাক্সিমাম পয়েন্ট যেটা পাওয়ার পয়েন্ট, হ্যাঁ এইটাতে। সেই জন্য তখন তোমার এই যে প্যানেলের সাথে লোডের ম্যাচিং করে তোমার এমন ভাবে করা উচিত, বা সার্কিট ইউজ করে, হ্যাঁ সেটা হচ্ছে তোমার এইখানে যাতে মোটামুটি এই পয়েন্টে যাতে অপারেট করে। তখন আমি কি চাই, তখন আমি ম্যাক্সিমাম পাওয়ারটা ড্র করতে চাই নর্মালি, যখন আমি অপারেশন করবো অ্যাকচুয়ালি ইউজ করব। এখন এই তখন একটা পয়েন্ট আমার যাতে অপারেট করে সেটাই চাবো। কিন্তু এই মুহূর্তে আমাদের এক্সপেরিমেন্টের যেটা পারপাস, সেটা হচ্ছে আমি এই কার্ভটা ড্র করব। তো কার্ভটা ড্র করার জন্য আমার এক পয়েন্টে অপারেট করে লাভ নাই, কারণ এক পয়েন্টে অপারেট করানো মানে কি, তাহলে আর কোনো পয়েন্ট আমি পাবো না, আসলে এই কার্ভ ড্র করতে পারবো না। সেই জন্য কি করলাম, ইচ্ছা করে আমরা লোডের রেজিস্ট্যান্স ভ্যারি করতেছি, বিভিন্ন পয়েন্টে যাচ্ছি, যে আমরা কি করতেছি করেসপন্ডিং কারেন্ট আর ভোল্টেজ গুলো পাচ্ছি। তাহলে ওই পয়েন্ট গুলো প্লট করলে আমরা এই কার্ভটা ড্র করতে পারবো। স্যার এই কার্ভটা আঁকতে হইলে তো রেডিয়েশনটা ফিক্সড থাকা লাগবে না স্যার? রাইট, রেডিয়েশন ফিক্স থাকা লাগবে, নালে রেডিয়েশন যদি ভেরি করে তখন তো হ্যাঁ এই জন্য আমরা যেটা করব, শুনো, আমরা ওই এটা কিন্তু এই এক্সপ্লেন করার সময় আমরা বাইরে গিয়ে করি না, মানে হচ্ছে সূর্যের আলোর নিচে করব না, এটা করব ঘরের মধ্যে, মানে হচ্ছে আমাদের ল্যাবে। এটা কিভাবে সম্ভব স্যার? ওটা তো হ্যাঁ বুঝছি, আমরা করব কি ওই লাইট ইউজ করব, ইনক্যান্ডেসেন্ট বাল্ব আছে না, ওই যে হলুদ বাল্ব গুলা, বুঝছো, ওই যে আমরা যে আগে যেগুলো ইউজ করতাম যেগুলো পাওয়ার বেশি নেয়, ইনক্যান্ডেসেন্ট বাল্ব যেগুলো বলি, হ্যাঁ ওই যে সিম্পল 20 টাকার বাল্ব, বুঝছো, 20 টাকার বাল্ব গুলা। হ্যাঁ, তো ওই বাল্ব ইউজ করব। ওই বাল্বেরই তো ওয়াটেজ আছে, তাই না? 100 ওয়াটের পাওয়া যায়, 40 ওয়াটের পাওয়া, 60 ওয়াটের পাওয়া যায়। হ্যাঁ, তো ওই রকম বাল্ব আমরা ওই সিম্পলি তোমার টেবিল ল্যাম্প ইউজ করে বা ওই টাইপের ল্যাম্পের ইয়ে হোল্ডার ইউজ করে আমরা ওই বাল্ব জাস্ট এই তোর প্যানেল যদি আমার এরকম হয়, হ্যাঁ তার উপরে রাখবো বাল্বটা রেখে, ওই যে তাহলে ওইটা যে আলো পড়লো সেই আলোটা আমরা সোলার রেডিয়েশন হিসাবে কনসিডার করব। এবং এখানে ইনক্যান্ডেসেন্ট বাল্ব ইউজ করার কারণটা হচ্ছে, এখানে তোমার স্পেকট্রামে একটা ব্যাপার আছে, তুমি যে রেডিয়েশন ফেলছো সেটা যাতে সোলার রেডিয়েশনের স্পেকট্রামের সাথে ম্যাচ করে। তো আমাদের যে এই ধরনের সোর্স গুলো আছে যেগুলা হচ্ছে আমরা ইউজ করতে পারি হ্যান্ডি, হ্যাঁ সেগুলোর মধ্যে ওই ইনক্যান্ডেসেন্ট বাল্বের যে স্পেকট্রাম সেটা সোলার রেডিয়েশন স্পেকট্রামের সাথে কিছুটা ম্যাচ করে। কিন্তু তুমি যদি এলইডি, এখনকার দিনের এই যে আমাদের সুন্দর এলইডি গুলো যে আছে, এলইডি বা ওই যে কি বলে এটাকে, ওই যে লো ইয়েটা আরো যে এরকম লো পাওয়ার কনজিউম করে এই ধরনের লাইট গুলো আছে, এগুলো আবার ইউজ করবো না কিন্তু, কারণ এলইডি ওরকম ওয়াইড স্পেকট্রাম ধরে আলো পড়ে না,
হ্যাঁ, বা এরা মানে ওইটার সাথে বেসিক্যালি সোলার রেডিয়েশনের সাথে ম্যাচ করে না, সোজা কথা। হ্যাঁ, সেই জন্য ওইগুলো ইউজ করি না, আমরা ইনক্যান্ডেসেন্ট বাল্ব ইউজ করি। তাহলে তোমার ফিক্স থাকবে। হ্যাঁ, পয়েন্টটা ঠিকই বলছো যে এটা ভ্যারি করলে আমরা কার্ভ ড্র করতে পারবো না, কাজেই ফিক্সড রেখেই করবো। আর এখানে আমরা মানে কারেন্ট মাপতে লো রেজিস্ট্যান্সের ভোল্টমিটার ইউজ করতেছি কেন স্যার? আমরা তো সিরিজে লো রেজিস্ট্যান্স অ্যামিটারই দিতে পারতাম। আমরা তাই করতে পারি। আমি বললাম যে এখানে এখানে আমরা অ্যামিটারও লো রেজিস্ট্যান্স ভোল্টমিটার, মানে কি ভোল্টমিটার নরমালটাই, আর সাথে তার প্যারালাল একটা এই যে এখানে একটা লো রেজিস্ট্যান্স ইউজ করবো, হ্যাঁ, যাতে মানে ইয়ের মতো কাজ করে। তার মানে কি তুমি ভোল্টেজ মেজার করবা আর এখানে রেজিস্ট্যান্সটা তুমি জানো, সেটা দিয়ে ভাগ দিলে তুমি কারেন্টটা পেয়ে যাচ্ছ, এই পাথে কারেন্ট পেয়ে যাচ্ছ। এটা একটা ওয়ে, একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ওকে ফাইন, তুমি সরাসরি অ্যামিটার ইউজ করো, কোনো সমস্যা নেই। আমরা অ্যামিটার ইউজ করে করেছি, হ্যাঁ, যে এখানে এই যে এখানে তুমি তাহলে সরাসরি অ্যামিটার দাও, তাহলে আর রেজিস্ট্যান্স দিবা না আর ভোল্টমিটার না, সরাসরি অ্যামিটার সিরিজে করতে পারবা, অসুবিধা নেই। দুইভাবেই করা যায়। দেখো দেখো তো বুঝছো কিনা? জি স্যার, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই এক্সপেরিমেন্টটাও দেখবো। এটা আমরা শান্ত আমাদের রিনিউয়েবল এনার্জিতে সোলার যেহেতু আমরা করি, তো কাজে এটা এটা অবশ্যই আমাদের করা দরকার। হ্যাঁ, কাজে আমাদের এক্সপেরিমেন্ট গুলোর মধ্যে আমরা এবার বলেছিলাম যে এবার একটু কম এক্সপেরিমেন্ট করাবো, হ্যাঁ, যে কটা আমরা পারি টুকটাক শেষ করতে। কারণ তোমাদের 2 সপ্তাহ ছুটি আছে যখন, সরি ছুটি না, 2 সপ্তাহ যখন খুলবে ওই যে 13 তারিখে মার্চের পরে, 13 তারিখ মার্চের পরে, তখন আমরা এই যে এক্সপেরিমেন্ট গুলো করে ফেলবো। আমি আছি, হাবিব স্যার আছেন, আর আমাদের সাথে মনে হয় স্বপন স্যারও আছেন। হ্যাঁ, আমরা 3 জন মিলে এটা শেষ করে ফেলবো তোমাদের। কাজে একটু আগে আমরা এগুলো বুঝাই দিচ্ছি আমরা, তোমরা যাতে প্রিপেয়ার থাকো মোটামুটি, তাহলে ডাটা নিতে খুব একটা সময় লাগবে না। কাজে রেডিয়েশনের 2টা আমরা দেখলাম অলরেডি, হ্যাঁ, 1 আর 2, এই 2টা আমরা একদিনে করতে পারবো, ডাটা তোমরা একদিন নিতে পারবে। আমরা চেষ্টা করবো, হাবিব স্যার আছেন এখানে, আমরা চেষ্টা করবো যে ইয়েতে ওই আমাদের ইনস্টিটিউট অফ এনার্জিতে ওখানে স্যারদের বললে ওনারা সাধারণত ইয়ে করেন, অ্যালাউ করেন। হ্যাঁ, কাজে ওখানে যদি সম্ভব হয় ওখানেই করবো আমরা। আর সোলার মডিউলেরটা আমরা আমাদের ল্যাবে, আমাদের ফুড ল্যাবে আগে করতাম, ওখানেই হয়তো করবো। আর এরপরের দিন এরপর স্যার যেদিন সময় পান সেদিন তোমাদেরকে এই 2টা নিয়ে আলোচনা করে দিবেন। হ্যাঁ, চার্জ কন্ট্রোলার আর ইনভার্টারটা। আমি নেক্সট থার্সডে দিয়ে দেই। জি স্যার, শিওর স্যার। সাইদ, জি স্যার। তার সিরিয়ালি যেহেতু চলে আসছে 3 নাম্বার, এই যে 4 নাম্বার 4 আর 5 স্যার। জি স্যার, হ্যাঁ জি স্যার। 5 নাম্বার, তাই না? জি স্যার, 4 আর 5 স্যার, একটা তাহলে চার্জ আমি কন্ট্রোলার। পর 2 দিন দিয়ে দেই জি ওদেরকে। স্যার, জি স্যার, জি স্যার। তাহলে তোমাদেরকে স্যার ইয়ে দিবেন। কয়টায় শুরু করো তুমি? স্যার আমি 1টা থেকে ওই 2:30টার মধ্যে শেষ করে দিই, 1টা থেকে 2:30টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট থার্সডেতে আমি কানেক্ট হব, কিন্তু উইথ ইউর হেল্প, কারণ তুমি না ওপেন করলে তো আমি পারবো না। হ্যাঁ জি স্যার, অসুবিধা নাই স্যার, আমি ওপেন করে দিব আমাকে স্যার। অবশ্য পারমিশন স্যার আমি আপনাকে ওপেন করে যেন দিয়ে, আমি স্ক্রিন শেয়ার দিতে পারি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি করে আপনাকে হোস্ট করে দিব, তাহলে স্যার আপনি নিয়ে নিতে পারবেন, অসুবিধা নাই স্যার। হ্যাঁ, সেটা সমস্যা না স্যার, ওইটা আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে। জি স্যার, তাহলে ওই 2টা স্যার যদি স্যার ওই 2টা যখন তোমাদের দেখা দিবেন, এরপরে আরেকটাই থাকবে আমাদের শুধু রেড স্ক্রিন, ওইটা একদিন দেখা দিব। ওইটা দিয়ে তোমরা ওই ফিজিবিলিটি মানে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে পারবা। হ্যাঁ, ওটা রেড স্ক্রিন ইয়ে বেসড, কি বলে এটাকে, আমাদের এক্সেল বেসড। হ্যাঁ, এক্সেল বেসড একটা সফটওয়্যার, ওইটা দেখা দিব। ওইটা একদিন দেখা দিলে তোমাদের ইনশাআল্লাহ ল্যাবটা মোটামুটি, হ্যাঁ মোটামুটি আর কি কভার করবে। তাহলে আমি নেক্সট 2 সপ্তাহে 2 দিন নিচ্ছ না একদিন? স্যার আরেকদিন আমি যে মঙ্গলবার নিই, তো ওই দিন থিওরি নিচ্ছি আর কি, এই বৃহস্পতিবারটা ল্যাব নিচ্ছি একটু, তাহলে পরের 2 দিন আপনি ল্যাব নিয়ে নিতে পারেন আর কি, ইয়েতে পর 2 সপ্তাহ ধরে। মানে পরের 2 সপ্তাহ, মানে 1 সপ্তাহে 2 দিন নিয়ে শেষ করে দেই, কারণ সময় তো খুব বেশি নাই। আচ্ছা জি স্যার, জি স্যার। আপনি স্যার তাহলে কি ইয়ে তো নিবেন, মঙ্গলবারে নিবেন? মঙ্গলবারে আর বৃহস্পতিবারে না? মঙ্গলবারে তুমি থিওরি নাও না? থিওরি নেই জি স্যার, থিওরি নিব আর কি। আচ্ছা তাহলে থাক, বৃহস্পতিবারে নেই। আচ্ছা, ওদের কি অলরেডি থিওরিতে চার্জ কন্ট্রোলার পড়িয়ে ফেলছো? ওই না সেট স্যার, পয়েন্ট ওইটা গুলো যাই কি নাই পড়ানো স্যার। হয়ে গেছে? না স্যার, আমি পিভিতেই শেষের দিকে ছিলাম, আর একটা ক্লাস লাগবে পিভিতে, ওইটা থিওরিটিক্যাল থিওরিটা তাহলে পড়ানো আমাকে হয়নি পড়াই স্যার। নিতে হবে একটু না? একটু জি স্যার, একটু দেখা দিলে তাহলে ওদের সুবিধা হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার মার্চ 13 এর পর যে স্যার আমাদের 4-2 ল্যাব হওয়ার কথা, এটা স্যার 4-1 এর পর হইলে তো স্যার আমাদের জন্য অনেক ভালো হইতো, কারণ ও স্যার সরি 4-1 সরি, এর একটা তোমাদের pressure। আচ্ছা আচ্ছা বুঝছি, সরি, এটা আমি খেয়াল করিনি, ভুল বলছি। এই 4-2 এর তো এটা ল্যাব এখন হবে না, সরি, না না। হ্যাঁ, এটা ল্যাব হবে তোমাদের 4-1 এর পরীক্ষা হয়ে যাওয়ার পরে, আবার সময় দিবে তখন। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি, সরি, আমি এটা 4-1 চিন্তা করছিলাম। 4-1 এ তো আমি আছি।
তাই না? এই তোমাদের সাথে আমি আর ইয়ে না, জি স্যার। পাওয়ার জি, স্যার। ইলেকট্রনিক্স না? জি স্যার, জি স্যার। জি স্যার, হ্যাঁ, পাওয়ার ওখানে ইলেকট্রনিক্স। কয়েকটা হয়েছিল বোধহয় না? তোমরা পিডব্লিউএম সুইচিং এগুলো করেছো, জি স্যার, কয়েকটা। এই ফেটের ক্যারেক্টারিস্টিক্স এগুলো করেছো। আর যেন কি কি করা হয়েছে না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর স্যার আমাদের তো 25 তারিখে একটা এক্সামের ডেট দিচ্ছেন স্যার। 25 তারিখে তোমাদের হচ্ছে ওই যে, হ্যাঁ আচ্ছা, এই 25 তারিখে পরীক্ষাটা দাঁড়াও একটু পিছাবো হয়তো। তোমাদের তো আমি উইন্ডটা শুরু করি নাই, তো উইন্ডের উপর দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, উইন্ডের চ্যাপ্টারটা শুরু করিনি আমি। ওইটা হয়তো আমাদের 11 তারিখ পর্যন্ত ক্লাস আছে, তো তার আগে একদিন নিয়ে নিব। হ্যাঁ, 25 তারিখের পরীক্ষাটা আমি একটু পিছাবো। হ্যাঁ, কারণ আমি যে ওই জায়গাটায় পড়ায় তারপরে নিবো। সো তাহলে যেহেতু পিভির উপর পরীক্ষা নিয়ে নিছি একটা, ও এটা আর দরকার নেই, এই চ্যাপ্টার উপর নিবো না। হ্যাঁ, তাহলে 25 তারিখ এটা নিবো না, আমি হয়তো মার্চের একদিন নিয়ে নিবো, 11 তারিখের মধ্যেই। তাহলে আমি নামাজ পড়তে যাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, তাহলে স্যার আমরা হ্যাঁ, next time। ওকে, থ্যাংক ইউ। তোমার সাথে Thank you. তাহলে এই কথা থাকলো, নেক্সট থার্সডে আমি নিব। ওকে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।